প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইব্রাহিম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বোয়ালখালী সিরাজ ইসলাম ডিগ্রি কলেজ। আশা করি সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা যে ক্লাসটা করছি সেটা হচ্ছে রেওয়া মিল। আমাদের গত অনেকগুলো ক্লাসে আমরা রেওয়া মিলের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটি পরিপূর্ণ সৃজনশীল অঙ্কের সমাধান করার চেষ্টা করব। আমরা যে প্রশ্নটি লিখেছি বোর্ডে খেয়াল করলে দেখবা সেটা রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল বোর্ডে 2018 সালে এসেছিল সেই প্রশ্নটা। অর্থাৎ এটা একটা বোর্ড প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করব। একটু প্রশ্নটা আমরা একটু পড়ি। প্রশ্নের মধ্যে লেখা আছে মূলধন 1 লক্ষ টাকা, উত্তোলন 5,000 টাকা, কলকবজা 80,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা, হাতে নগদ 17,000, পদীয় হিসাব 5,000, সমাপনী মজুত পণ্য 20,000, বিক্রয় 90,000, প্রাপ্য হিসাব 8,000, ব্যাংক জমা অতিরিক্ত 3,000, পণ্য ক্রয় 60,000, ঋণের সুদ 2,000, বকেয়া ভাড়া 3,000, শিক্ষানবিশ ভাতা 2,000, পদীয় নোট 4,000, বিক্রয় বাট্টা 1,000, বিক্রয় পরিবহন 5,000। যেটা আমাদেরকে করতে হবে ক নাম্বার সৃজনশীলের মধ্যে বলা হচ্ছে সেটি হচ্ছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের ক নাম্বার যেটা আমরা করব সেটা হচ্ছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয়। আমরা যারা ক্লাসগুলো করেছি বা এর আগে বিগত ক্লাসগুলো দেখেছি সেখানে আমরা সমন্বিত ক্রয় জিনিসটা বুঝিয়েছিলাম। সমন্বিত ক্রয় বলতে আমরা বুঝি সাধারণত প্রারম্ভিক, সমাপনী ক্রয়, পূর্বের ক্রয়, বর্তমান ক্রয় সবগুলো মিলিয়ে পরিশেষে আমরা এই বছর কতগুলো পণ্য ক্রয় করেছি, যে হিসাবকালের অঙ্ক সেই হিসাবকালে আমরা কত টাকার পণ্য ক্রয় করেছি সেটা হচ্ছে মূলত সমন্বিত ক্রয়। তো সমন্বিত ক্রয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে সমন্বিত ক্রয়ের প্রথম আমরা করি প্রারম্ভিক মজুত পণ্য। তোমরা যদি একটু বোর্ডে দেখাও তাহলে দেখতে পাবা তোমাদের বোর্ডে প্রারম্ভিক মজুত পণ্যের একটা অ্যামাউন্ট লেখা আছে। প্রারম্ভিক মজুত পণ্য সেটা হচ্ছে 25,000 টাকা। আমরা লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা। আর আমরা জানি এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমাদের ক্রয়ের পরিমাণ যোগ করতে হয়। যোগ ক্রয়, আমাদের ক্রয়ের পরিমাণ প্রশ্নে লেখা আছে ক্রয়, পণ্য ক্রয় বা ক্রয় যেটা আমরা সেটা পাইলাম 60,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুতের সাথে আমরা ক্রয়ের পরিমাণটা যখন যোগ করব তাহলে সেই অ্যামাউন্ট হচ্ছে আমাদের 85,000 টাকা। এই 85,000 টাকা থেকে আমরা একটা জিনিস বাদ দিব, সেটা হচ্ছে আমাদের সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য আমাদের প্রশ্নে লেখা আছে, একটু যদি খুঁজে দেখো পাবা সমাপনী মজুত পণ্য 20,000 টাকা। তাহলে আমরা সমাপনী 20,000 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই 85,000 টাকা থেকে, অবশিষ্ট যা থাকবে সেটা হচ্ছে আমাদের সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়ের অ্যামাউন্ট তাহলে আর থাকলো কত টাকা? 65,000 টাকা। আমরা সবসময় এটা মনে রাখবো সমন্বিত ক্রয় এইভাবেই বের করতে হয়। কীভাবে বের করতে হয়? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয়ের পরিমাণটা যোগ করতে হবে, সেখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। অর্থাৎ সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক মজুত যোগ নিট ক্রয় বিয়োগ সমাপনী মজুত। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। সমাপনী মজুত পণ্যটা বাদ দিতে হবে, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয়ের পরিমাণটা যোগ করতে হবে। এখন এই নিট ক্রয় নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে নিট ক্রয়টা হচ্ছে ক্রয়ের সাথে যদি কোনো অলিখিত ক্রয় থাকতো সেগুলো তুমি যোগ করতা, ক্রয় ফেরত ক্রয় বাটা থাকলে সেগুলো বাদ দিতা। আমাদের যে প্রশ্নটা আমরা এখানে পাচ্ছি সেখানে ক্রয় লেখা আছে, কিন্তু প্রশ্নের পুরো যে উদ্দীপকের যে অংশগুলো আছে সেখানে দেখলাম যে আমরা কোনো অলিখিত ক্রয় বা ক্রয় ফেরতের পরিমাণ লেখা নাই। যেহেতু ক্রয় ফেরত বা অলিখিত ক্রয় অথবা ক্রয় বাট্টা নাই, সেহেতু যে ক্রয়টা লেখা আছে সেটাই নিট ক্রয়। তাহলে আমরা প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয়ের অ্যামাউন্টটা যোগ করার পর যা পাবো সেখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে যা থাকবে তার নাম হচ্ছে সমন্বিত ক্রয়। তাহলে সমন্বিত ক্রয়ের অ্যামাউন্টটা মুখস্থ রাখতে পারো। সমন্বিত ক্রয় সমান হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বিয়োগ সমাপনী মজুত পণ্য। আমাদের উত্তর হচ্ছে 65,000 টাকা। এটা গেলো আমাদের ক নাম্বার করণীয়ের উত্তর। এবার আমরা একটু খ নাম্বার করণীর দিকে একটু খেয়াল করি। আমাদের খ নাম্বার করণীয়তে বলা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আমরা ক্ষয়ে দুটো অংশ করব। প্রথম অংশটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয় বলতে আমরা বুঝি যে সকল খাতে প্রতিষ্ঠান নিয়মিতভাবে অর্থ প্রদান করতে হয়, প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমে যে ব্যয় সংগঠিত হয় সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে ব্যয়গুলা নির্দিষ্ট সময় পরপর ঘটে, বারবার ঘটে এক বছরের একটা হিসাবকালের মধ্যে, সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আমাদের মুনাফা জাতীয় ব্যয়গুলোকে আমরা আগে আইডেন্টিফাই করব, সেই মুনাফা জাতীয় ব্যয়গুলোকে যোগ করলেই আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আসবে।
আমাদের মূলধন উত্তোলন, কলকবজা, হাতে নগদ, প্রদেয় হিসাব, সমাপনী মজুত, এগুলো একটাও মুনাফা জাতীয় ব্যয় নয়। আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আছে প্রারম্ভিক মজুত পণ্য, ঋণের সুদ, শিক্ষানবিশ ভাতা এবং বিক্রয় পরিবহন। তাহলে আমরা প্রথমে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণগুলো একটু লিখি। পণ্য ক্রয়, এটা একটা খরচ, সেটার অ্যামাউন্ট হচ্ছে 60,000 টাকা। পণ্য ক্রয়ের সাথে আমাদের ঋণের একটা সুদ আছে, ঋণের সুদ, সেটার অ্যামাউন্ট হচ্ছে 2,000 টাকা। তারপর আমাদের শিক্ষানবিশ ভাতা, সেটার অ্যামাউন্ট হচ্ছে 2,000 টাকা। তারপর আমাদের আছে বিক্রয় পরিবহন। অনেকে বিক্রয় পরিবহন শব্দটা দেখে একটু কনফিউজড হয়ে যায়। এই কারণে বিক্রয় পরিবহনকে অনেকে মনে করে বিক্রয়ের সাথে যেহেতু সংশ্লিষ্ট সেহেতু এটাকে আয় হিসেবে চিন্তা করে, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে সকল ধরনের পরিবহন কোনো প্রতিষ্ঠানের জন্য ব্যয়। যে কোনো প্রতিষ্ঠানের জন্য পরিবহনটা যে ধরনের হোক, এটা ক্রয় পরিবহন হোক, আন্তঃপরিবহন হোক, বহি পরিবহন হোক অথবা বিক্রয় পরিবহন হোক, সকল প্রকার পরিবহন প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তাহলে এরপরে আমাদের আর কোনো বকেয়া ভাড়া, বিক্রয় বার্তা, প্রদেয় নোট, পণ্য ক্রয় 60,000 টাকা, 65, 69, উত্তোলন, কলকবজা, প্রারম্ভিক মজুত, হাতে নগদ, প্রদেয় হিসাব, সমাপনী মজুত পণ্য, বিক্রয়, প্রাপ্য হিসাব, ব্যাংক জমা অতিরিক্ত, পণ্য ক্রয়, ঋণের সুদ, বকেয়া ভাড়া, শিক্ষানবিশ ভাতা, প্রদেয় নোট, বিক্রয় বার্তা এবং বিক্রয় পরিবহন। আমরা যা পাচ্ছি এগুলোকে আমরা যখন যোগ করব তাহলে আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয় যোগ করলাম 60, 62, 66, 69,000 টাকা। এরপর আমাদেরকে যেটা করতে বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের চলতি দায়ের পরিমাণ। এখন চলতি দায় যদি আমরা বের করতে যাই, আমাদেরকে চলতি দায় কী বা কাকে বলে সেগুলো একটু শিখতে হবে। চলতি দায়টা আমরা যদি একটু সংক্ষেপে আলোচনা করি, চলতি দায় বলতে আমরা বুঝি যে সকল দায় 1 বছর সময়ের মধ্যে আমাকে পরিশোধ করে দিতে হয়, সেই দায়গুলোকে আমরা সাধারণত চলতি দায় বলি। তাহলে সেই ধরনের দায়গুলো হচ্ছে আমরা সাধারণত যদি হিসাব করি, পাওনাদার, প্রদেয় বিল, প্রদেয় নোট, প্রদেয় হিসাব, তারপর আমরা যদি বলি ব্যাংক জমা অতিরিক্ত, এরপরে বকেয়া খরচ, অগ্রিম আয়, এগুলোকে আমরা বলতে পারি আমাদের সব মিলিয়ে চলতি দায়। আমাদের এই চলতি দায়গুলোকে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমাদের প্রথম যে চলতি দায়টা আছে সেটা হচ্ছে প্রদেয় হিসাব, 3টা করে দাগ দিচ্ছি আমরা। এরপরে আমাদের আরেকটা চলতি দায় আছে সেটা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। এরপরে আমরা জানি কোনো খরচ বকেয়া থাকলে সেটা চলতি দায় হয়, সেই হিসেবে বকেয়া ভাড়াটা চলতি দায় এবং প্রদেয় নোট, প্রদেয় সব কিছু চলতি দায়। তাহলে আমরা এবার চলতি দায়গুলো একটু যোগ করি। প্রথমে হচ্ছে আমাদের প্রদেয় হিসাব। তোমরা জানো প্রদেয় হিসাব মানে পাওনাদার। পাওনাদার সাধারণত 1 বছরের মধ্যে আমাকে পরিশোধ করতে হয়। পাওনাদারের পরে আমাদের আছে ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ হচ্ছে আমাদের 3,000। ব্যাংক জমা অতিরিক্তের পরে আছে আমাদের বকেয়া ভাড়া। বকেয়া ভাড়ার পরিমাণ হচ্ছে 3,000। এরপর আসছে আমাদের প্রদেয় নোট। প্রদেয় নোটের পরিমাণ হচ্ছে 4,000। তাহলে আমরা যদি সবগুলোকে যোগ করি আমাদের অ্যামাউন্ট হচ্ছে 5, 5, 3, 8, 11, 15,000। মোট চলতি দায় 15,000 টাকা। তাহলে আমাদের চলতি দায় পেয়ে গেলাম আমরা 15,000 টাকা। আরেকবার একটু বলি, চলতি দায় মানে হচ্ছে যে সকল দায়গুলো তুমি 1 বছরের মধ্যে পরিশোধ করে দিতে হবে সেগুলো হচ্ছে চলতি দায়। তাহলে এই চলতি দায়গুলোকে যখন তুমি অন্তর্ভুক্ত করতে যাবা তখন চলতি দায়গুলো কি কাকে বলে চেনার সাথে সাথে চলতি দায়গুলোকেও চিনতে হবে। আমাদের চলতি দায়গুলোকে বলছিলাম পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক জমা অতিরিক্ত, তারপর হচ্ছে স্বল্প মেয়াদী ঋণ, বকেয়া খরচসমূহ এবং অগ্রিম আয়সমূহ। সাধারণত এই 6টা জিনিস তুমি মনে রাখলে চলতি দায়গুলো তুমি মনে রাখতে পারবা। এগুলো আমাদের চলতি দায়। এবং লাস্ট ওয়ান যে জিনিসটা আমাকে বলছে গ নাম্বার, আমাকে একটা রেয়ামিল প্রস্তুত করতে বলছে। সেই রেয়ামিলের মধ্যে বলা হচ্ছে আমাদের সমন্বিত ক্রয়টাকে অন্তর্ভুক্ত করে। আমরা একটু
এই জায়গাটাকে আমরা বোঝার চেষ্টা করি। সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত করে রেয়ামিল, সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত না করে রেয়ামিল, এই দুটোর মধ্যে পার্থক্য কী? আমাকে মনে রাখতে হবে, যখন তুমি সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত করে রেয়ামিলটা প্রস্তুত করবা, তখন তোমার সমাপনী মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে, প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আর যদি তোমার সমাপনী মজুত সমন্বিত ক্রয়কে বাদ দিয়ে শুধুমাত্র ক্রয়টাকে অন্তর্ভুক্ত করো, সেক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে, সমাপনী মজুত পণ্যটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা এখন প্রশ্নে যেহেতু আমাদেরকে বলে দিয়েছে সমন্বিত ক্রয়টাকে অন্তর্ভুক্ত করেই তুমি রেয়ামিলটা প্রস্তুত করবা, তাহলে সেই হিসাবে আমাদের যদি আমরা রেয়ামিলটা প্রস্তুত করতে যাই, আমরা জানি রেয়ামিলের 5টা কলাম থাকবে। ক্রমিক নং হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। আমাদের ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের মূলধন। মূলধনটা আমাদের দায়, আমরা জানি দায়টা ক্রেডিট পাশে বসে। নিশ্চয়ই তোমাদের মনে আছে আয় দায় মূলধন সঞ্চিতি ক্রেডিট পাশে বসে এবং সকল প্রকার খরচ সম্পদগুলো ডেবিট পাশে বসে। কোনো দফা যদি সম্পদ বা খরচের পরিমাণ কমায় সেগুলো বসবে ক্রেডিট পাশে, আর কোনো দফা যদি সম্পদ বা খরচের পরিমাণ বাড়ায় সেগুলো ডেবিট পাশে। উল্টা দিকে যদি কোনো দফা দ্বারা আমাদের আয়ের পরিমাণ কমে, মূলধনের পরিমাণ কমে, সেগুলো ডেবিট পাশেই বসবে। মূলধনের পরে হচ্ছে আমাদের উত্তোলন। আমরা জানি মূলধনটা দায় আর উত্তোলনটা দায়টাকে কমায়, সেই কারণে উত্তোলনটা ডেবিট পাশে বসবে। কলকবজা আমাদের স্থায়ী সম্পদ, সকল প্রকার সম্পদ রেয়ামিলে ডেবিট পাশে বসে। আমরা যেহেতু বলছি সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত করব, সেহেতু আমাদের প্রারম্ভিক মজুত পণ্যটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত করতে গেলে প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামিলে আসে না, আসবে আমাদের সমাপনী মজুত পণ্যটা। এরপরে আসে আমাদের হাতে নগদ। হাতে নগদ হচ্ছে আমাদের সবচেয়ে চলতি সম্পদ, 17,000। হাতে নগদের পরে প্রদেয় হিসাব, যখনই কোনো শব্দের আগে প্রদেয় যুক্ত থাকবে সেগুলো সবসময়ের জন্য চলতি দায়, দায়গুলো ক্রেডিট পাশে বসবে। সমাপনী মজুত পণ্য রেয়ামিলে সাধারণত আসার কথা না, কিন্তু এই রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে যেহেতু আমরা সমন্বিত ক্রয়টা লিখব। আর সমাপনী মজুত পণ্য সম্পদ বিদায় ডেবিট পাশে বসবে। বিক্রয় আমাদের আয় সবসময় ক্রেডিট পাশে বসবে। প্রাপ্য হিসাব সম্পদ ডেবিট পাশে বসবে, প্রাপ্য হিসাব 8,000। ব্যাংক জমাতিরিক্ত, এটা আমাদের দায়, চলতি দায়, এটা ক্রেডিট পাশে বসবে। এর বাইরে আমরা বাকি যে এন্ট্রিগুলো আছে তার মধ্যে পাচ্ছি আমাদের ক্রয়। তো ক্রয়ের জায়গায় আমরা সমন্বিত ক্রয়টা লিখব, যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে, এবং আমরা ক নাম্বারে সমন্বিত ক্রয়ের পরিমাণটা বের করছিলাম, তোমরা সেখানে দেখবা সমন্বিত ক্রয়ের পরিমাণ ছিল আমাদের 65,000 টাকা। তাহলে আমরা সমন্বিত ক্রয় লিখলাম। এরপরে ঋণের সুদ আমাদের খরচটা ডেবিট পাশে বসবে 2,000 টাকা। ঋণের সুদের পরে বকেয়া ভাড়া, কোনো খরচ বকেয়া থাকলে আমাদের দায় হয়, দায়টা ক্রেডিট পাশে বসবে 3,000 টাকা। বকেয়া ভাড়ার পর শিক্ষানবিশ ভাতা, স্যালামি এবং ভাতা দুটোর মধ্যে পার্থক্য আছে। ভাতা হচ্ছে আমরা পরিশোধ করতে হয়, সেহেতু ভাতাটা খরচ, ডেবিট পাশে বসবে। প্রদেয় নোট, সকল প্রকার প্রদেয় এন্ট্রিগুলো হচ্ছে আমাদের দায় ক্রেডিট পাশে বসবে। বিক্রয় বাট্টা আমাদের বিক্রয় হচ্ছে আমাদের আয়, বিক্রয় বাট্টা মানে বিক্রয়ের পরিমাণ কমবে, আয়টা কমাচ্ছে, যে সকল আয়গুলো কমবে যে সকল এন্ট্রি দ্বারা, সেগুলো ডেবিট পাশে বসবে। বিক্রয় পরিবহন আমাদের খরচ, বিক্রয় পরিবহন ডেবিট পাশে বসবে 5,000 টাকা। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যেটা মূল ফ্যাক্ট, সেটা হচ্ছে প্রশ্নে যেহেতু বলে দিয়েছে তোমাকে সমন্বিত ক্রয়টাকে অন্তর্ভুক্ত করে রেয়ামিলটা করতে হবে, সেহেতু সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত করতে গেলে তোমাদের নিয়ম অনুসারে প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামিলে বসবে না, সমাপনী মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে। আদারওয়াইজ বাকি সব কিছু আগের মতো আয় দায় মূলধন সঞ্চিতি ক্রেডিট পাশে বসে, সকল প্রকার সম্পদ এবং খরচগুলো ডেবিট পাশে বসে। কোনো এন্ট্রি যদি খরচ বা সম্পদের পরিমাণ কমায় সেটা ক্রেডিট পাশে বসবে, আর কোনো এন্ট্রি যদি দায়ের পরিমাণ কমায় অথবা আয়ের পরিমাণ কমায় সেটা ডেবিট পাশে বসবে। দেখো আমাদের মূলধন দায়, উত্তোলন দায়টা কমাচ্ছে, ওই কারণে ডেবিট পাশে। কলকবজার সম্পদ ডেবিট পাশে, হাতনগদ সম্পদ ডেবিট পাশে। প্রদেয় হিসাবটা দায়, সমাপনী মজুত সম্পদ, বিক্রয় আয়, প্রাপ্য হিসাবটা সম্পদ, ব্যাংক জমাতিরিক্ত দায়। সমন্বিত ক্রয়টা আমাদের ক নম্বর থেকে নেওয়া, ঋণের সুদ খরচ, বকেয়া ভাড়াটা দায়, শিক্ষানবিশ ভাতা খরচ, প্রদেয় হিসাব দায়, এটা প্রদেয় নোট। বিক্রয় বাট্টা আমাদের বিক্রয়ের পরিমাণটা কমাচ্ছে এবং বিক্রয় পরিবহন আমাদের খরচ। তাহলে এরপর আমরা যখন দুটো এন্ট্রিকে যোগ করব, আমাদের টোটাল রেয়ামিলের যোগফল হবে 2,05,000 টাকা। আমাদের সম্পদ এবং দায় উভয় পাশে 2,05,000 টাকা। এটি হচ্ছে আমাদের
টোটাল রেয়া মিলের যোগফল। তাহলে তোমরা এই অঙ্কটা অনুশীলন করবা। এটি বোর্ডের অঙ্ক, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ড 2018-তে আসছিল। তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যারা এবারের পরীক্ষাতে আসো নিশ্চয়ই ভালো করে খেয়াল করবা, বাসায় বসে অঙ্কটা প্রশ্ন দেখে একবার করবা, যেখানে বুঝতে পারবে না সেটা এখানে সমাধান করা আছে, সমাধান থেকে দেখবা। আর যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে লিখবা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সমাধান করে দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।